বিএনপি যেটা মুখে বলেছিল এটা আসলে তাদের মনের কথা ছিল না, যেটা সালাউদ্দিন সাহেব তো পার্লামেন্টে বলে দিয়েছে। জামাতে তাহলে নিজেদেরকে মাস্টারমাইন্ড দাবি করে না কেন? কারণ আমির সবসময় বলছে যে আমরা নিজেদেরকে মাস্টারমাইন্ড দাবি করি না, বা জামাত শিবিরের কতজন মারা গেছে বা সেটা তারও কোনো তালিকা নেই। তাহলে কি কিন্তু আপনারা কি নিজেদেরকে দাবি করেন না যে এখানে আমাদের বড় অবদান আছে? আসলে যখন কোটা আন্দোলন হচ্ছে তখন থেকেই আমাদের ইনভলভমেন্টটা শুরু হয়েছে। আমাদেরকে আরও সংগ্রাম করতে হবে, আরও লড়াই করতে হবে, এবং আলটিমেটলি জুলাইয়ের যে চেতনা সেটি এস্টাবলিশড হবে। সমসাময়িক রাজনীতি এবং রাজনীতিবিদদের জীবনের নানা গল্প নিয়ে স্টার নিউজের বিশেষ আয়োজন স্টার ফেস অফে স্বাগত জানাচ্ছে আমি মাজহারুল ইসলাম। আমরা আজকে অতিথি হিসাবে এমন একজন ব্যক্তিকে পেয়েছি যিনি বাংলাদেশের রাজনীতিতে অতি সুপরিচিত মুখ এবং প্রবীণ রাজনীতিবিদ, যিনি ছাত্র জীবন থেকে শুরু করে বর্তমান রাজনীতির এই পর্যায়ে আসার ক্ষেত্রে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি হচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামের বর্তমান নায়েবে আমির এবং একই সাথে সংসদের বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহের। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টার ফেস অফ অনুষ্ঠানে। থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম। তার ভাই, আমরা আজকে আপনার রাজনৈতিক জীবনের কিছু গল্প শুনতে চাই এবং সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আপনি ছাত্র জীবন থেকে শুরু করে এখন রাজনীতির নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে গত 16 বছরে রাজনীতি করতে গিয়ে আপনাদের নানা জুলুম, নির্যাতন এবং জেলে পর্যন্ত যেতে হয়েছে, এবং অবশেষে আপনারা আবার সংসদেও আসলেন। এই যে রাজনীতির একটা লম্বা জার্নি, এই জার্নিটা আপনার আসলে কেমন ছিল? কতটুকু তিক্ত বা কতটুকু অভিজ্ঞতা ছিল আপনার? আপনাকে এবং আপনার মাধ্যমে দেশবাসীকে ধন্যবাদ জানাই। আসলে আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরেই ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িয়ে পড়ি এবং ইসলামী ছাত্র শিবিরে যোগদান করি, এবং সেখান থেকে আমি ধীরে ধীরে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করি 2 বছর। এই দীর্ঘ সময় আমি নানা রকম দায়িত্বের সাথে ছিলাম। তো আমার ছাত্র জীবনের নেতৃত্বে একটা বৈশিষ্ট্য ছিল এই যে আমি কোনো পদেই 1-2 বছর ছিলাম না, মানে প্রত্যেকটি বছরেই একটার পর একটা বড় দায়িত্ব আসতে ছিল। এরপরে প্রথম আমি ঢাকা মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে যখন ছিলাম তখনই আমি ঢাকা মেডিকেল কলেজের সভাপতি ছিলাম। সেকেন্ড ইয়ারে উঠে আমি ঢাকা মেডিকেল কলেজ আলিয়া মাদ্রাসা বুয়েট মিলে একটা ইউনিট ছিল, ওটার সভাপতি ছিলাম। থার্ড ইয়ারে আমি ঢাকা শহরের অর্ধেকের একটা জোন ছিল, সেটার সভাপতি হই। ফোর্থ ইয়ারে গিয়ে আমি ঢাকা মেডিকেল কলেজের সেক্রেটারি জিএস হিসাবে নির্বাচিত হই। আর ফিফথ ইয়ারে আমি ঢাকা মহানগরী রাফার সভাপতি হই। তখন আমি এমবিবিএস পাস করি 82-তে। এরপরেই বছরে আমি সেক্রেটারি জেনারেল হই। তারপরে আরেক বছর সেক্রেটারি জেনারেল, এরপরে 2 বছর আমি কেন্দ্রীয় সভাপতি হই। কেন্দ্রীয় সভাপতির শেষ সেশনে আমাদের একটা আন্তর্জাতিক সংস্থা আছে সব ছাত্র সংগঠনগুলোকে নিয়ে, ওটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্ট অর্গানাইজেশনস, IIFSO। এটা হচ্ছে সব মুসলিম ছাত্র সংগঠনগুলোর একটা ফেডারেশন। তখন মোট 77টি ছাত্র সংগঠন ছিল এটার সাথে। ইসলামী ছাত্র শিবির তার 8 সদস্য ছিল। আমি সেটার এশিয়া জোনের দায়িত্ব পালন করি 86-তে। এখানে 4 বছর ছিলাম। তারপরে 4 বছরে আমি এই সংস্থার ওয়ার্ল্ড কমিটির প্রধান হিসাবে নির্বাচিত হই সুদানে একটা আন্তর্জাতিক সংস্থার সাথে, এবং সেই 4 বছর প্রধান হিসেবে দায়িত্ব পালন করি। এবং এর পাশাপাশি আমি আরেকটা আন্তর্জাতিক সংস্থার এশিয়া জোনের দায়িত্ব পাই, সেটা হচ্ছে ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইউথ, যুবদের একটা সংগঠন ছিল সেটা। এবং একই সাথে আমাদের আরেকটি আন্তর্জাতিক সংস্থা ছিল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সেখানে টপ 10 জন নেতৃত্ব ছিল, তার মাঝে ডক্টর আহমেদ তুথুনজি, মোস্তফা মোহাম্মদ তাহান, আজকের মালয়েশিয়ার যিনি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, এবং টার্কির যিনি প্রেসিডেন্ট আছেন এরদোগান, এবং টার্কির আরেকজন প্রেসিডেন্ট ছিলেন ডক্টর আবদুল্লাহ গুল, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিলেন ডক্টর হাসমি, এবং সেই কমিটির আমি সবচেয়ে কনিষ্ঠ সদস্য ছিলাম। তো এ সমস্ত জায়গায় আমার কাজ করারও সে সময় সুযোগ ছিল আলহামদুলিল্লাহ। তো সবটা মিলেই নানা অভিজ্ঞতা তো হয়েছে। বাংলাদেশে আমার ছাত্র অবস্থাতে
এরশাদের একটা পিরিয়ড ছিল। সেই এরশাদ পিরিয়ডে আমরা এই স্বৈরাচারের বিরুদ্ধে সে আন্দোলন ছিল এবং সেখানে নানা নির্যাতনের শিকার আমাকে হতে হয়েছে। আর বিগত 15 বছরের যে কথাটা আপনি বলছেন, তারপরে তো আমি জামাতে যোগ দিই, কিন্তু আন্তর্জাতিক এরেনাতে আমার বেশি সময় কাটে। বিশ্বের সকল বড় বড় ইসলামী নেতৃত্বের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আমার সুযোগ হয়েছিল, এবং আমার দায়িত্ব পালনের কারণেই আমি বিশ্বের বিভিন্ন দেশে সফরে গিয়েছিলাম। অ্যান্টার্কটিকা ছাড়া আর সব মহাদেশেই আমার যাওয়ার সুযোগ হয়েছিল, এবং মোট প্রায় 91টি রাষ্ট্রে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, প্রোগ্রাম ইত্যাদিতে আমি তখন সফর করেছিলাম। যে এই যে আপনি এখন সংসদ সদস্য হলেন, সেই সময়টা আপনি তো 16 বছর নানা জেল জুলুমের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এই অভিজ্ঞতাটা কেমন ছিল, এই যে এখন এমপি হওয়ার পুরো সময়টা? এটা আমি তো 2001 এমপি ছিলাম। তো সে সময় তো এক ধরনের অভিজ্ঞতা ছিল, আর বিগত 15 বছরের অভিজ্ঞতাটা তো অনেকটা জুলুম নির্যাতনের অধিকার। তবে এর মাঝে প্রায় 4 বছর আমি জেলে ছিলাম, 5 বার আমি অ্যারেস্টেড হয়েছি এর ভিতরে, আর বিভিন্ন জায়গায় কিছুটা আন্ডারগ্রাউন্ডে থেকে কাজ করতে হয়েছে। তো আমার প্রায় 50-এর অধিক বাসায় আশ্রয় নিয়ে আমরা কাজ করেছি এই ফেসিবাদী আমলের সময়। ফেসিবাদী আমলের প্রায়। তবে একটা মজার অভিজ্ঞতা হচ্ছে, আমার এই 50টি বাসায় যে ছিলাম, বিছনা চাদর 50 রকম ছিল। কোনো বাসায় গিয়ে মানে একই টাইপের বিছনা চাদর 2 জায়গায় পাওয়া যায়নি। এটা আমি ইন্টারেস্ট নিয়ে পরে ফলো করতাম, যে প্রত্যেকটা ফ্যামিলির ভিতরেই কিছু না কিছু ডিফারেন্স অফ কালচার আছে, ডিফারেন্স অফ টেস্ট আছে দেখলাম মানুষের ভিতরে। তবে জেলের সময়টা ভিতরে আমাদের খুব কষ্টে কাটেনি। এটা আমার একটা ফরসেট বলা যায়, যে আমি এমপি হওয়ার আগে কখনো জেলে যাইনি। 2001 এমপি হওয়ার পরে আমি জেলে গেছি। তো সাবেক এমপি হিসাবে ডিভিশন আমরা পেয়েছি। তো ডিভিশনের লাইফটা মোটামুটিভাবে কিছুটা কমফোর্টেবল, খুব ছিল না। যখন আমরা কেয়ারটেকারের সময়ও কিছুদিন আমি জেলে ছিলাম, এমপি হওয়ার পরপরেই যে গভর্নমেন্ট আসছিল, ফখরুদ্দিন মাইনুদ্দিনের গভর্নমেন্ট। তো সেখানে আমরা বেশ সুযোগ সুবিধা পেতাম, কারণ হচ্ছে সকলেই তো তার বিরুদ্ধে। ওখানে আওয়ামী লীগকে ধরেছে, বিএনপিকে ধরেছে, আমাদেরকে ধরেছে, জাতীয় পার্টিরও কিছু ছিল। তো এই জন্য জেলের লোকেরা প্রায় সকলেই কোনো দলের বিলং করতো। তখন আমরা ভালো ছিলাম। আওয়ামী লীগের পিরিয়ডে জেলটা আমাদের জন্য খুব কঠিন ছিল। তারা আমাদেরকে ডিভিশন দেওয়ার কথা থাকলেও সেরকম ফুল ডিভিশন আমাদেরকে দেয়নি। চলাচলের অনেক রেস্ট্রিকশন ছিল। বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে তারা খুবই নেগলেক্ট করছে আমাদেরকে প্রপার কোনো চিকিৎসা দেয়নি। বলা হতো জামাতের কোনো গ্রাউন্ড নেই, কোনো জনসমর্থন নেই, কিন্তু আমরা দেখলাম যে জামাত 67টা আসন পেল, আপনিও এমপি হলেন, আপনার লম্বা সময় এলাকায় যেতে পারেননি। এই অনুভূতিটা কেন? এটা নিঃসন্দেহে একটা আমাদের আনন্দের অনুভূতি, এবং ডিটারমিনেশন, স্যাক্রিফাইস যে একটা রেজাল্ট দেয়, এটা তার একটা প্রমাণ এটা হয়েছে। তো জামাতের যে তেমন কোনো ভিত্তি নেই এই কথাটা যারা বলছে, তারা এই জন্যই হয়তো বলেছে যে তাদের দৃষ্টির সীমানাটা ছিল একটা লিমিটেড পর্যায়ে, কারণ তারা শুধু বাইকটা দেখেই একটা দলকে অ্যাসেস করার জন্য চেষ্টা করছে। কোটা সংস্কার আন্দোলন ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হলো। এই অভ্যুত্থানের সাথে জামাত আসলে সরাসরি কখন নিজেকে ইনভলভ করলো? কারণ আমরা এখন দেখছি এই অভ্যুত্থানে মাস্টারমাইন্ড বের হচ্ছে, নানা কথাবার্তা হচ্ছে। জামাত আসলে এই আন্দোলনের সাথে কবে ওতপ্রোতভাবে জড়িত হলো? যদি আপনার 18 জুলাই একটা সংবাদ সম্মেলন করেছিলেন। আসলে যখন কোটা আন্দোলন হচ্ছে তখন থেকেই আমাদের ইনভলভমেন্টটা শুরু হয়েছে, কারণ কোটা আন্দোলনের মূল ভূমিকাতে ছিল ঢাকা ইউনিভার্সিটি শুরুতেই আর কি। তো ঢাকা ইউনিভার্সিটিতে যে আন্দোলনটা শুরু হয়েছে, সে আন্দোলনের সাথে আমাদের যারা সম্পৃক্ত ছিল, সুতরাং কোটা আন্দোলনের শুরু থেকেই আপনি বলা যায় আমাদের ইনভলভমেন্টটা ছিল। জামাতে তাহলে নিজেদেরকে মাস্টারমাইন্ড দাবি করে না কেন? কারণ আমির সবসময় বলছে যে আমরা নিজেদেরকে মাস্টারমাইন্ড দাবি করি না, বা জামাত শিবিরের কতজন মারা গেছে বা সেটা তারও কোনো তালিকা নেই। তাহলে কি কিন্তু আপনারা কি নিজেদেরকে দাবি করেন না যে এখানে আমাদের বড় অবদান আছে? না, আমাদের বড় অবদান আছে এটা আমরা বলি, তবে মাস্টার মাইন্ড বলতে যেটা বোঝায়, এটা আসলে এককভাবে কেউ অনেক আগ থেকে এভাবে একটা ডিজাইন করেছে, এটা ছিল বলে আমি মনে করি না।
একটা, কারণ এটা সফলতার পিছনে সকলেরই পরবর্তী পর্যায়ের একটা ভূমিকা ছিল, এবং এটার জন্য মূল ক্রেডিট তো আওয়ামী লীগেরই। কারণ আওয়ামী লীগ এমন এক শাসন করেছে দেশটাকে, নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, মানে কতিপয় আওয়ামী লীগের ছাড়া আর সকল মানুষই কিন্তু অত্যাচারিত ছিল, ডিপ্রাইভ ছিল। ইভেন আওয়ামী লীগেরও একটা অংশ ডিপ্রাইভ ছিল এই পিরিয়ডটাতে, কারণ শক্তিশালী আওয়ামী লীগ দুর্বল আওয়ামী লীগের অত্যাচার করছে, যেমন বড় মাছ ছোটো মাছ খাই ফেলে এরকম মাচ্ছন্নের অবস্থা। হ্যাঁ, আর বাকি সকলেই তো অত্যাচারিত ছিল। যখন এই আওয়ামী লীগের বিরুদ্ধে মুখ খোলার একটা সুযোগ পেয়েছে, সকল শ্রেণীর মানুষ সেখানে দাঁড়িয়ে গেছে। 2001 সালে এমপি ছিলেন, তখন খালেদা জিয়া মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, শেখ হাসিনা হচ্ছে বিরোধী দলীয় নেত্রী ছিলেন। এখন আপনি সংসদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সেই সময়ের সংসদ আর বর্তমান সংসদের মধ্যে আপনি কি কোনো পার্থক্য খুঁজে পান কিনা? মানে এখনও খুব কমেন্টস করার মতো সময়টা বোধহয় এখনও আমরা পাস করি নাই, মাত্র 2টা সেশন সেখানে গেছে। একটা জিনিস তো আপনি স্থূলভাবে বলতে পারেন, সেটা হচ্ছে তখন বেগম জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, আওয়ামী লীগ প্রধান বিরোধী দল ছিল, এবং দুটি দলেই অনেকটা হোস্টাইল ছিল রিলেশন, মানে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, এরকম একটা এনিমিটিটা ছিল আর কি সেন্টিমেন্টের ভিতরে। কিন্তু এখনকার যে পার্লামেন্ট, এই পার্লামেন্টের সরকারি দল বিরোধী দল কিন্তু আগের মতো ঠিক একে অন্যকে এনিমি মনে করছি না আমরা, ঠিক আছে? আমরা প্রতিদ্বন্দ্বী মনে করছি বা প্রতিযোগী মনে করছি। এক্ষেত্রে একটু ডিফারেন্স তো আছেই করার জন্য। তবে বিএনপি কিছুটা রং ট্র্যাকটে যাচ্ছে বলে আমার ধারণা। এটা কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে? 2-3টা দিক থেকে হতে পারে। এক হচ্ছে তারা জুলাইয়ের পরে যে একটা গুণগত পরিবর্তন সকলে আশা করেছিল এবং সকলের কমিটমেন্টও দিয়েছিল, কিন্তু আমরা পার্লামেন্টে বা পার্লামেন্টের বাইরে সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা এই পরিবর্তনটা খুব লক্ষ্য করছি না, পজিটিভ পরিবর্তনটা। ঠিক আগের মতো যেরকম একটা অ্যাটিটিউড ছিল, দলীয়করণ করা বা সব কিছুর নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া, নিজেদের লোকদেরকে প্রোভাইড করা, এরপরে দুর্নীতির ইস্যুতে যেভাবে বলা হয়েছিল জিরো টলারেন্স, সেভাবে সাজানো বা দুর্নীতির বিষয়ে খুব সিরিয়াস থাকা, তো এগুলো আমরা খুব কোনো চেঞ্জ দেখছি না ভার্চুয়ালি। এই গণঅভ্যুত্থানের বাংলাদেশ গড়ার জন্যই জুলাই ঐক্যমত্য কমিশন হলো, সেখানে আপনি জামাতের নেতৃত্ব দিলেন, লম্বা আলোচনা হলো, অনেক সংস্কারের নানা বিষয় হলো, কিন্তু আমরা এখন দেখছি সেই সংস্কার বাস্তবায়নের জন্য আপনাদেরকে আন্দোলন করতে হচ্ছে এবং আন্দোলন আরও বেগবান করা হচ্ছে। এই যে গ্যাপটা, তাহলে কি আমরা বলতে পারি যে এই আলোচনার যে 6 মাস অতিবাহিত হলো, এটিকে তাহলে ব্যর্থ হলো কিনা? আমরা আপনার কাছে এই প্রশ্নের উত্তর শুনবো। দর্শক, এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, ফিরছি বিরতির পর, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্টার নিউজের বিশেষ আয়োজন স্টার ফেস অফ অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি সংসদের বিরোধী দলীয় উপনেতা এবং বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের। তারপরে আমরা যে জায়গাটিতে ছিলাম সেটা হচ্ছে যে আপনি বললেন যে বিএনপি রং ট্রেকে যাচ্ছে, কিন্তু আপনারা তো লম্বা সময় আলোচনা করলেন, সবগুলো দল আলোচনা করলো, স্বাক্ষর হলো, কিন্তু এখন আপনাদের আন্দোলন করতে হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নে। এটা কি, তাহলে কি আলোচনাটা ব্যর্থ হলো? এটাই আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক, জাতির জন্য দুর্ভাগ্যজনক। কারণ বিএনপিও তো বাংলাদেশে কোন সাফার করে নাই, ম্যাডাম থেকে শুরু করে তাদের বহু লোকের উপরে জুলুম হয়েছে, জেল হয়েছে। তা আমরা যেটা আশা করেছিলাম যে এসব জায়গাকে তারা কনসিডার করবে, এসব অভিজ্ঞতা থেকে তারা একটা নতুন বাংলাদেশ গড়ার যে কথা আমরা সকলেই বলছি, সে জায়গায় তারাও থাকবে। তো এবং আপনি বলছেন যে আমাদেরকে আবার আন্দোলন করতে হচ্ছে, তো এটা খুবই দুর্ভাগ্যজনক, শুধু বিএনপির জন্য না, জাতির জন্য। কারণ দ্য লিডারশিপ, দেয়ার মাস্ট বি সাম লিডার্স এদেশে, যারা দেশকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে এবং পজিটিভলি চিন্তা করবে দেশের জন্য। তা আমরা বিএনপির এই কয় মাসের আচরণ সেটা আমরা দেখছি না, তারা বেমালুম সব ভুলে গেছে, এরকমই আমাদেরকে মনে হচ্ছে। আপনার গত সপ্তাহে 8টা পোস্টিং হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের চিফ হিসাবে করার জন্য, এবং 8টাই বিএনপির ছাত্রদলের ব্যাকগ্রাউন্ডের লোকদেরকে দেওয়া হয়েছে। সচিবালয়ে সব তাদের, এবং কিছুটা আওয়ামী লীগের লোকদেরকেও তারা প্রমোট করতেছে, বুঝি হোক না বুঝি হোক, অথবা অন্য কোনো ইন্টারেস্টের সাথে দিয়ে।
এবং সেখানে ভালো লোক যারা, সৎ লোক যারা, তাদেরকে কোণঠাসা করে দেওয়া হচ্ছে। তো এটা তো একেবারেই একটা বাজে চিত্র। প্রাথমিক যে ধারণা হচ্ছে সেটা হচ্ছে এরা আরও বেশি দলীয়করণ করে ফেলছে, আওয়ামী লীগের চেয়েও অনেক বেশি দলীয়করণ। বিএনপি তো তখন কথা দিয়েছিল, তাহলে কি তাহলে মেজরিটি পেয়েই কি তারা ছিল ভুল পথে হাঁটছে আপনার কাছে মনে হচ্ছে? এটা কোশ্চেন অফ মেজরিটি অ্যান্ড মাইনরিটি না, ইটস এ কোশ্চেন অফ মেন্টালিটি, কোশ্চেন অফ পলিটিক্যাল কমিটমেন্ট, the question of change of attitude. বিএনপি যেটা মুখে বলেছিল এটা আসলে তাদের মনের কথা ছিল না, যেটা সালাউদ্দিন সাহেব তো পার্লামেন্টে বলে দিয়েছে যে আমরা সব কিছু মেনে ফেলছি যাতে ইলেকশনটা হয়। এতগুলো মানুষ জীবন দিল, আমরা বলি 1400 জাতিসংঘের হিসাব অনুযায়ী 1.5 লক্ষ মানুষ হচ্ছে আহত হলো, তাহলে কি জুলাইয়ের আকাঙ্ক্ষার পর থেকে বাংলাদেশকে একটু বিচ্যুত হয়ে আবার সেই অতীতের যে ধারা ছিল যে ক্ষমতায় আসলে আমি আমার মতো দেশ চালাবো, বিরোধী হলে আমি সত্যি কথাগুলো বলবো, এমনটা মনে হচ্ছে কিনা? এখন সরকারের যে গতিপথ সেটা তো তাই মনে হয়, তবে এখানে তারা সফল হবে না। আমাদেরকে আরও সংগ্রাম করতে হবে, আরও লড়াই করতে হবে, এবং আলটিমেটলি জুলাইয়ের যে চেতনা সেটি এস্টাবলিশড হবে। কিন্তু আপনারা যে আন্দোলন করছেন সেই আন্দোলন তো সরকার, আমরা দেখছি যে আপনারা সমাবেশ করছেন, বিক্ষোভ মিছিল করছেন, কিন্তু সরকার বলছে যে বিরোধী দল হিসেবে তারা আন্দোলন করতেই পারে, যেটা আওয়ামী লীগও বলতো যে বিরোধী দল আন্দোলন করবে, এটা তাদের কাজ। তা আপনার কি মনে হচ্ছে যে এই আন্দোলনে যদি শেষ পর্যন্ত সরকারি দাবিগুলো না মানে, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কী হতে পারে? আন্দোলন কী ধরনের হতে পারে? এই আন্দোলন সফল হবে। আমরা তো এই সরকার ব্যর্থ হোক এটা আমরা চাই না। আমরা চাই যে এই সরকার সফল হোক এবং জুলাইয়ের চেতনার ভিত্তিতেই সরকার পরিচালিত হোক এবং মানুষের যে আকাঙ্ক্ষা আছে সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হোক। আপনারাও জাতীয় পার্টির মতো বিরোধী দল হচ্ছেন, সরকারের সাথে আপনারা হচ্ছে সমঝোতা করে তুলছেন, এই প্রশ্নটা বা এই অভিযোগটা কেন উঠলো জামাতের বিরুদ্ধে? আমরা জানি যে কোনো কোনো সমালোচক আমাদের ব্যাপারে এই ধরনের কথা বলে, কিন্তু বিষয়টা নট এক্স্যাক্টলি লাইক দ্যাট। সরকার যেখানে যেখানে ভুল করছে আমরা এটা কিন্তু বিরোধিতা করে যাচ্ছি। জাতীয় পার্টির রোলটা এরকম ছিল না। জাতীয় পার্টির রোলটা ছিল গভর্নমেন্ট যেভাবে চাইছে সেভাবে করার জন্য। কিন্তু আমরা তো বলেছি আমাদের লাইন অফ অ্যাপ্রোচ, স্টাইল অফ অ্যাপ্রোচ, ক্রিটিসিজম এগুলো কনস্ট্রাকটিভ। আমরা হইচই করে জুতা দেখাইয়ে পার্লামেন্টে নিজেদেরকে খুবই পরিচিত করার সেই চেষ্টা আমরা করছি না, বরং আমরা যে একটা খুবই কনস্ট্রাকটিভ এখন ডিসিসিভ টাইপের বিরোধিতা করি, এটাকে আমরা নতুন কালচার হিসাবে এদেশে এস্টাবলিশ করতে চাই। এটা যদি আমরা দীর্ঘ সময় ধরে যদি এটা করতে পারি তাহলে মানুষ এই কালচারের সাথে অভ্যস্ত হবে, তখন এইসব কথাবার্তার সমালোচনাটা মনে হয় দূর হয়ে যাবে। বিরোধীদের ছাড়াই সংবিধান সংশোধন কমিটি হলো, আপনারা চেয়েছিলেন সংস্কার পরিষদ। এখন যদি এটা শেষ পর্যন্ত সরকার বাস্তবায়ন করেই ফেলে, যেহেতু আপনাদের ছাড়াই কমিটিটা হয়েছে, তাহলে এটার ভবিষ্যতে এটা প্রশ্নের মুখে পড়বে কিনা, বা অন্যান্য যে সংশোধনীগুলো বাংলাদেশের সংবিধানে হয়েছে সেগুলো শেষ পর্যন্ত বাতিল হয়েছে, তাহলে এটার ভবিষ্যৎ কী হবে? না, এটা আমরা অ্যাজ এ হোল আমরা তো এটা বিরোধিতা করব এবং আমরা টোটাল জুলাই সনদের যে সমস্ত পয়েন্টস আছে সেটার উপরেই আমরা আন্দোলন পরিচালনা করব। এবং আপনি যেটা বলছেন যে আন্দোলন তো মিছিল মিটিং হইতেছে, এটা সরকার এটাকে খুব গুরুত্ব দিচ্ছে না, কিন্তু আন্দোলনটা এই পর্যায়ে থাকবে না যদি তারা আমাদের দাবি পূরণ না করে বা তাদের যে কমিটমেন্ট টু দি নেশন ছিল সেই জায়গায় যদি এটা বাস্তবায়ন না করে, তাহলে নিঃসন্দেহে আন্দোলন এই জায়গায় থাকবে না। আপনি জামাতের আন্তর্জাতিক সেলটা দেখেন, এবং একটা সময় বিশেষ করে আওয়ামী লীগের 15 বছরে জামাতকে জঙ্গি সংগঠন হিসেবে তুলে ধরার জন্য নানা ধরনের প্রচেষ্টা হয়েছে, কিন্তু সেই জামাতকে আমরা 5 আগস্টের পরে দেখলাম মধ্যপ্রাচ্য, পশ্চিমা বা বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা জামাতের সাথে ইনভলভ হচ্ছে, দেখা করছে, আপনারা বৈঠক করছেন। সেই জামাত আন্তর্জাতিকভাবে কতটুকু নিজেদেরকে গ্রহণযোগ্য করে তুলতে পারলো? প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ 15 বছরে চেষ্টা করছে জামাতকে একটা জঙ্গি সংগঠন করার জন্য, কিন্তু ওরা কিন্তু সফল হয়নি। ওই 15 বছরেও কেউ জামাতকে জঙ্গি সংগঠন বলে নাই, ইভেন নট আমেরিকা বলে নাই, কারণ তারা আন্তর্জাতিক লবি করেছে, আমরাও চেষ্টা করেছি আন্তর্জাতিকভাবে আমাদের সাথে যোগাযোগ রাখার জন্য। আর পরবর্তী চেঞ্জের সময় তো তারা সবাই দেখছে যে সকল দেশেই আমাদের সাথে একটা সম্পর্ক রাখার জন্য আগ্রহী ছিল, আমরাও আগ্রহী ছিলাম। এবং বিশ্বে আন্তর্জাতিক এরানাতে যারা ম্যাটার করে, মুসলিম বিশ্বে করে সৌদি আরবিয়া সহ কয়েকটি দেশ, উই হ্যাভ ভেরি গুড রিলেশন উইথ দেম। আর জেনারেলি এখানে 2-3টা দেশেই তো বড় আছে, আমেরিকা বলেন, রাশিয়া, চায়না। তো আমেরিকা জামাত ক্ষমতায় আসুক এ ব্যাপারে তাদের খুব বেশি কোনো আপত্তি নেই।
আমাদের সাথে রিলেশনটা ঠিক ওই রকমই। এবং তারা এটা বলেছে যে আপনারাও যদি আসেন আপনাদের সাথে আমরা কাজ করব, আমাদের কোনো আপত্তি থাকবে না। চায়না তো আরও এক পা গিয়েই আমাদেরকে বলেছে, এবং আমাকেই প্রথম তারা চায়না ইনভাইট করে নিয়ে গেছিল একটা ডেলিগেশন, আপনারা জানেন। এই চেঞ্জের পরে আমি চায়না গিয়েছিলাম, এবং তারা সেখানে আমাদেরকে খুবই গুরুত্ব দিয়েই সব মিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে তাদের সেখানে। তাদের একজন ভাইস প্রেসিডেন্ট আমার সাথে অফিসিয়ালি মিটিং করছে, তখন অফিসিয়ালি কিন্তু আমরা কিছু ছিলাম না, তারপরে অ্যাজ এ পার্টি। সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি জামাতের আন্তর্জাতিক অবস্থানটা ভালো, ওয়ার্কিং। অনেকে বলার চেষ্টা করে যে এনসিপিকে রাজনীতির মাঠে দাঁড় করাচ্ছে জামাত, এবং তাদের অনেকেই বলে যে জামাতের বি টিম হিসেবে এনসিপি কাজ করছে। এই অভিযোগটা আসলে কতটুকু সত্য? না, এটা কোনো সত্য নয় এই অভিযোগটি, কারণ এখানে এই টিম বি টিম বলতে কিছু নেই। আমরা তো একটা জোটে আছি, ঠিক আছে। এনসিপি তার নিজস্ব শক্তিতে, তাদের নিজস্ব কর্মসূচি আছে, দৃষ্টিভঙ্গি আছে, তারা কাজ করার জন্য চেষ্টা করতেছে, এবং আমরা চাই যে এনসিপি অ্যাজ এ ইউথ ফোর্স অ্যান্ড অর্গানাইজেশন তারা সার্ভাইভ করুক। তার ভাই, সরকার প্রধান তো বলছে যে আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই, এবং কে সরকারি দল কে বিরোধী দলের এমপি এটা দেখা হবে না। সংসদে তিনি দাঁড়িয়ে কথা বলেছেন, আপনারাও এটা বলার চেষ্টা করেছেন, কিন্তু আপনিই বলতেছেন যে বন্টনের ক্ষেত্রে এক ধরনের বৈষম্য হচ্ছে। তাহলে কি কোথাও কি গ্যাপ মনে হচ্ছে, যে কথার সাথে কাজের বাস্তবতার মিলে এরকম মনে হচ্ছে? এটা বোঝার জন্য তো গবেষণা দরকার নাই। আপনি বলছেন যে কোনো বৈষম্য হবে না, কিন্তু আপনি বাস্তবায়নের সময় আপনি বৈষম্য করছেন। তো এটা কি হচ্ছে এটা বোঝার জন্য তো আমার কমেন্ট করার কোনো দরকার হবে না, ঠিক আছে। এটাই হচ্ছে এই গভর্নমেন্টের বড় ফেলিওর। কিন্তু কথা কাজে এক না থাকলে কোনো দেশ বা ব্যক্তি দাঁড়াতে পারে না। রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার চেষ্টা করছে, তারা কি ফিরতে পারবে, বা আওয়ামী লীগ প্রশ্নে আপনাদের অবস্থান কি? আওয়ামী লীগ যদি রাজনীতি ফিরে আসে বা তারা আসে, তাতে তো অ্যাজ এ পার্টি সেখানে আমরা খুব বেশি আপত্তি করব না। কিন্তু তারা যে অন্যায়গুলো করেছে, তাদের লক্ষ লক্ষ মানুষ যে অন্যায়টা করছে কেন্দ্রীয় নেতৃত্বে, তা তো বিচার হইতে হবে আগে। তাদের সকলের বিচার হওয়ার পরে যদি আওয়ামী লীগ নামে কিছু অবশিষ্ট থাকে, সেটা তখন রাজনৈতিকভাবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু যারা অন্যায় করেছে, যারা মানুষ খুন করেছে, যারা মানুষ লুটপাট করেছে, যারা ডেমোক্রেসিকে হত্যা করেছে, অন্যভাবে 15 বছর দেশকে শাসন করেছে, এই সব কিছু তো বিচার আগে হইতে হবে। বিচার না হয়ে ক্রিমিনালদেরকে আবার রিভ্যালিউট করার সুযোগ যদি দেওয়া হয়, তাহলে এটা দেশের জন্য এক মারাত্মক বিপর্যয় বয়ে আনবে বলে আমি মনে করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে লম্বা সময় দিলেন। স্টার নিউজের সাথেই থাকবেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির এবং সংসদের বিরোধী দলীয় উপনেতা, যিনি বাংলাদেশের রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং এখনও রেখে চলছেন। তিনি আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আপনারাও আমাদের সাথে এতক্ষণ ছিলেন এবং আমাদেরকে লম্বা সময় দিলেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠান।